আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রোল চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা শুনবেন আলবিয়ার কামুর একটি শ্রেষ্ঠ এবং বিখ্যাত উপন্যাস দ্য প্লেগ এর বাংলা অনুবাদ অডিও বুক। এই উপন্যাসটি কয়েকটি অধ্যায়ে বিভক্ত। আজকে আমি পড়ব দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পর্ব। তাহলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। এখন থেকে সবার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো প্লেগ। এতদিন শহরবাসী ওদের চারপাশে বিচিত্র ঘটনা ঘটতে দেখে বিস্ময়বোধ করলেও যতদূর সম্ভব তারই ভেতর নিজেদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেছে। কিন্তু শহরের ফটক বন্ধ করে দেওয়ার পর ওদের সম্মুখীন হতে হলো বঞ্চনার। মাত্র কয়েকদিন আগেও পরস্পরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ওরা ধরে নিয়েছিল ওদের এই ছাড়াছাড়ি সাময়িক। প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে সামান্য দু একটা মামুলি কথাবার্তা বলে একটু চুমু খাওয়াখাওয়ি করে দিয়ে বিদায় নিয়েছে ওরা। ধরে নিয়েছিল মাত্র কয়েকদিন পরে আবার দেখা হবে ওদের। এখন হঠাৎ দেখলো বড় অসহায়ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সবাই। লোকজন ব্যাপারটা বোঝার বেশ কয়েক ঘন্টা আগেই বন্ধ করে দেওয়া হয় শহরের ফটক। তাই ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা বিবেচনা করার কোনো অবকাশই পায়নি কেউ। ফলে ওরা এমন আচরণ করতে বাধ্য হলো যা থেকে মনে হলো ব্যক্তিগত অনুভূতি বলতে কিছুই নেই ওদের। শহর ছাড়ার আবেদনপত্র নিয়ে প্রিফেক্টের অফিসে ঘেরাও করলো জনতা। কিন্তু কাউকেই বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। চিঠি লেখার আনন্দ থেকেও বঞ্চিত করা হলো শহরবাসীকে। কর্তৃপক্ষ মনে করলেন এর ফলে রোগের জীবাণু শহরের বাইরে ছড়িয়ে পড়তে পারে। প্রথম দিকে অন্যান্য শহরের সঙ্গে টেলিফোনে যোগাযোগের ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। কিন্তু এরপরে টেলিফোন কেন্দ্রগুলোতে ভিড় এত বেড়ে গেল যে কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো এই যোগাযোগ ব্যবস্থা। বাইরের পৃথিবীর সঙ্গে একমাত্র সংযোগ রাখার মাধ্যম হলো টেলিগ্রাম। হৃদয়ের গভীর আর্তিগুলা সীমাবদ্ধ হলো কয়েকটি শব্দে। তোমার শরীর ভালো, কিংবা সবসময় তোমার কথা মনে পড়ে প্রিয়। কিছুদিন এভাবে কাটবার পর যখন সবাই পরিষ্কার বুঝতে পারল কারোরই আর শহর ছেড়ে বাইরে যাবার বিন্দুমাত্র আশা নেই, তখন প্রশ্ন উঠল প্লেগ শুরু হওয়ার আগে যারা বাইরে গিয়েছিল তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে কিনা। কিছুদিন আলাপ আলোচনার পর কর্তৃপক্ষ জানালেন এই অনুমতি দিতে তাদের আপত্তি নেই। সেই সঙ্গে এটাও জানিয়ে দিলেন একবার যারা ফিরে আসবে কোনো অবস্থাতেই তাদের আর শহর ছেড়ে যেতে দেওয়া হবে না। ইতিমধ্যে প্লেগের কবলে যারা পড়েছিল তারা উপলব্ধি করল এই ব্যবস্থার ফলে পরিবারের লোকদের অকারণে ভয়ঙ্কর বিপদের মধ্যে টেনে আনা হবে। তাই অত্যন্ত বেদনাদায়ক হলেও ওদের অনুপস্থিতিকেই মেনে নিল ওরা। মানুষ হয়ে উঠল সন্দেহপরায়ণ। যেসব স্বামী এতদিন স্ত্রীর উপর অগাধ বিশ্বাস রেখে এসেছে তারাই হঠাৎ নিজের স্ত্রীর উপর ঈর্ষাকাতর হয়ে উঠল। প্রেমিকাদের ক্ষেত্রেও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। শহরের অধিবাসীরা বন্ধ করে দিল সামাজিক মেলামেশা। শহরের ক্ষুদ্র গণ্ডির ভেতর প্রাণহীন রুটিন মেনেই চলে। একই রাস্তায় বারবার ঘুরে ফিরে বেরিয়ে দিনের পর দিন একই অতীত স্মৃতির রোমস্থন করে মিথ্যা সান্ত্বনা পাবার চেষ্টা করার ভেতরে সীমাবদ্ধ হলো ওদের জীবন। এভাবে প্লেগ শহরবাসীকে ঠেলে দিল নির্বাসিত জীবনে। সুখের যত স্মৃতি নিয়ে নাড়াচড়া করতে লাগলো সবাই। ভাবলো বাইরে ছিল যে প্রিয়জন সে ফিরে এসেছে, এখনই দরজায় বেল বাজবে, একটু পরে সিঁড়িতে শোনা যাবে পরিচিত পায়ের শব্দ। অতীত ছাড়া কিছুই থাকলো না ওদের। উদ্দেশ্যহীনভাবে দিন কাটানো এবং নিষ্ফল স্মৃতিচারণ, এই দুই অসহায় অবস্থার শিকার হয়ে এক নির্মম সংকটের মধ্যে বাস করতে লাগলো ওরা। ২. শহরবাসীকে এই আকস্মিক বিচ্ছিন্ন অবস্থার মধ্যে ঠেলে দিয়ে শহরের ফটকে পাহারাদার হয়ে বসল প্লেগ নিজেই। ফিরিয়ে দিতে লাগলো বন্দরে নোঙর করতে আসা বাইরের জাহাজগুলোকে। কোনো যানবাহনই আর ভেতরে ঢুকতে পারে না। বুলভার্দের চূড়া থেকে নিচে তাকালে শহরের দৃশ্য অদ্ভুত মনে হয়। মনে হয় শহরের সবগুলো গাড়ি যেন একটা না একটা বৃত্তাকার পথে কেবলই ঘুরপাক খাচ্ছে। রোগের সংক্রমণ যাতে বাইরে ছড়িয়ে না পড়তে পারে তার জন্য যে কয়েকটা জাহাজ আটকে রাখা হয়েছিল শুধু সেগুলোকেই চোখে পড়ে সাগরের নোঙর করা অবস্থায়। জেটির ওপর দাঁড়িয়ে আছে বিরাট বিকট চেহারার ক্রেন। এখানে ওখানে কাত হয়ে পড়ে আছে বড় ওয়াগন। ব্যুরো থেকে ঘোষণা করা হলো প্লেগের আবির্ভাবে তৃতীয় সপ্তাহে শহরের ৩০২ জন লোকের মৃত্যু হয়েছে। ৫ সপ্তাহ পরে মৃতের সংখ্যা দেখা গেল ৩২১। ৬ সপ্তাহ পরে তা উঠল ৩৪৫-এ। যানবাহন চলাচল এবং খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণের জন্য প্রিফেক্ট কিছু ব্যবস্থা চালু করলেন। রেশনিং ব্যবস্থা অন্তর্ভুক্ত হলো পেট্রোল, খাদ্য ব্যবস্থার বিক্রয়ের উপরও আরোপিত হলো নিয়ন্ত্রণ। বিদ্যুতের ব্যবহারও চলে এলো নিয়ন্ত্রণের আওতায়। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলোকে ছাড়পত্র দেওয়া হলো শহরে ঢোকার। যানবাহন চলাচল দ্রুত হারে হালকা হতে হতে এমন এক পর্যায়ে এসে পৌঁছালো যখন শহরের রাস্তায় প্রাইভেট গাড়ি বলতে কিছুই চোখে পড়ছে না আর। রাতারাতি বন্ধ হয়ে গেল বিলাসবহুল সামগ্রীর সব দোকান। রাস্তাঘাটে পথচারীর সংখ্যা বৃদ্ধি পেল বহুগুণ।
এবং যে সময়ে কাজকর্মের চাপ সাধারণত কম থাকে সে সময়ে রাস্তাঘাটে এবং ক্যাফেতে প্রচণ্ড ভিড় জমতে লাগলো। কারণ দোকানপাট এবং বেশ কিছু সরকারি অফিস বন্ধ হয়ে যাওয়ার অনেকেই নিষ্ক্রিয়ভাবে সময় কাটাতে হচ্ছে। এর ফলে লাভবান হলো সিনেমা হলের মালিক এবং মদের ব্যবসায়ীরা। সিনেমা দেখা কিংবা মদ খাওয়া ছাড়া কোনো বিকল্প রইল না শহরবাসীর। যদিও প্রতিটি সিনেমা হলে প্রায় একই ছবি চলছিল দিনের পর দিন ধরে, তবু দর্শকের ভিড় কমতে দেখা গেল না কোথাও। মদ্যপানের পরিমাণটাও বেড়ে গেল আগের চেয়ে কয়েক গুণ। এক ক্যাফের মালিক দোকানের সামনে একটা স্লোগান লিখে দিল, রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে চাইলে প্রয়োজনে বড় এক বোতল মদ। এখন প্রতিদিনই রাত 2টোর দিকে দেখা যায় বেশ কিছু সংখ্যক মাতাল বিভিন্ন ক্যাফে থেকে, যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, টলতে টলতে বাড়ির দিকে হাঁটছে আর তার স্বরে চেঁচিয়ে শোনাচ্ছে জীবন সম্পর্কে আশাবাদের কথা। শহরের ফটক বন্ধ করে দেওয়ার 2 দিন পর ডাক্তার রিও ফিরছে হাসপাতাল থেকে। পথে দেখা হলো কটার্ডের সঙ্গে। কটার্ডের চেহারা থেকে উপচে পড়ছে খুশি। ওকে সুস্থ দেখে অভিবাদন জানালো রিও। এই যে অভিশপ্ত মহামারী, এ সম্পর্কে আপনার কি ধারণা ডাক্তার সাহেব? ভয়ঙ্কর একটা কিছু ঘটতে যাচ্ছে, তাই না? প্রশ্ন করল কটার্ড। ঘাড় নেড়ে ওকে সমর্থন করল রিও। দুজন একসঙ্গে কিছুটা পথ হাঁটলো। এক মুদির গল্প শোনালো কটার্ড। পরে বেশি মুনাফায় বিক্রি করবে বলে প্রচুর টিনজাত খাদ্য সামগ্রী মজুত করে রেখেছিল লোকটা, কিন্তু ওর সে আশা পূরণ হয়নি। তার আগেই মারা গেছে হাসপাতালে। প্লেগের ছুতোয় কেউ যে কিছু টাকা কমিয়ে নেবে তারও কোনো সুযোগ নেই, মন্তব্য করল কটার্ড। আরও একজন মানুষের গল্প বলল ও। লোকটার শরীরে তখন এই রোগের সমস্ত লক্ষণ ফুটে উঠেছে। দেহে ভীষণ জ্বর। সেই অবস্থায় ও ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসে এবং সেখানে প্রথমেই যে স্ত্রীলোকটিকে দেখতে পায় তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, আমাকে ধরেছে এবার। সেদিনও বিকেলে গ্রাদের মনের সমস্ত বেদনা প্রকাশ করল রিওর কাছে। এই প্রথম ডাক্তারের সামনে বেশ কিছুটা প্রগল্ভ হয়ে উঠল ও। শব্দ চয়নের ব্যাপারে ও যে অসুবিধাটা, সেটা অবশ্য এখনো আছে, কিন্তু প্রয়োজন মতে উপযুক্ত শব্দ ওর মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসতে লাগলো। গ্রাদ বলল, একেবারে নাবালক বয়সে ও প্রতিবেশী এক দরিদ্র পরিবারের খুব অল্প বয়স্ক এক মেয়েকে ভালোবেসে বিয়ে করে। মেয়েটির নাম ছিল জেনি। এই বিষয়ের জন্যই লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরি নিতে বাধ্য হয় ও। এরপর ওদের জীবনে যা কাহিনী তা অত্যন্ত সরল। সব স্বামী স্ত্রীর জীবনে যা ঘটে ওদের ভাগ্যেও তাই ঘটল। বিয়ের পর দুজন পরস্পরকে ভালোবাসে, সেই সঙ্গে চলতে থাকে নিয়মিত কাজকর্ম। তারপর কাজের চাপ দিন দিন এতই বাড়তে থাকে যে তখন ভালোবাসার অনুভূতি ধীরে ধীরে তলিয়ে গেল মনের ভেতরে। জেনিকেও চাকরি নিতে হলো। অফিসে সারাদিন ধকলজনিত অবসাদের ফলে ক্রমেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে গ্রাদ। স্ত্রীকে শোনাবার মতো কথাও আস্তে আস্তে ফুরিয়ে আসে ওর। হঠাৎ একদিন ওকে ছেড়ে গেল জেনি। যাবার সময় একটা চিঠি লিখে রেখে গিয়েছিল, সত্যি একদিন গভীরভাবে ভালোবাসতাম তোমাকে, কিন্তু এখন নিজেকে বড় ক্লান্ত মনে হয়। তাই তোমাকে ছেড়ে যাওয়াটা মোটেই সুখের নয়, কিন্তু জীবন যখন আমাকে আবার নতুন করে আরম্ভ করতে হবে, তখন আর সুখের কথা নাই বা ভাবলাম। গ্রাদোর পকেট থেকে তোয়ালের মতো কি একটা বের করে বেশ শব্দ করে তাতে নাক ঝাড়ল। গোফজোড়াও ঠিক করে নিল মুছে। নীরবে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল রিও। গেট বন্ধ করে দেওয়ার সপ্তাহ তিনেক বাদে একদিন সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় রিও লক্ষ্য করল একজন যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে ওর জন্য। আমাকে চিনতে পারছেন তো? এই মহামারী শুরু হওয়ার ঠিক আগে আপনি আমার সঙ্গে দেখা করতে গিয়েছি। আমার নাম রেবেয়া, যুবকটি বলল। ও হ্যাঁ, অবশ্যই মনে পড়েছে। আপনার কাগজে লেখা পাঠাবার মতো অনেক উপকরণ এখন পেতে পারেন। ঠিক সে ব্যাপারে আপনার কাছে আসিনি। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিও বলল, শহরের এক ডিসপেন্সারিতে আমাকে একটু যেতে হবে। চলুন, হাঁটতে হাঁটতে কথা বলা যাবে। নিগ্রো এলাকার ভেতর দিয়ে সরু রাস্তা ধরে হাঁটতে লাগলো ওরা। সন্ধ্যা নামছে চারদিকে। এ সময় শহরটা সাধারণত কোলাহল মুখর থাকে, কিন্তু আজ অদ্ভুত রকমের শান্ত বলে মনে হচ্ছে। শব্দের মধ্যে ছিল দুজন দূরাগত বিউগলের আওয়াজ। পড়ন্ত সূর্যের সোনা মাখানো বাতাসে ভেসে আসছে সেই আওয়াজ। সেনাবাহিনী যে তাদের কাজকর্ম নিয়মিত করে যাচ্ছে, এইরকম একটা ভাব বইয়ে বজায় রাখার চেষ্টা এখনো অব্যাহত আছে। চারপাশে গোলাপি, ফিকে লাল এবং হলুদ দেখা গেল। তারই ভেতর দিয়ে সোজা সরু রাস্তা, সেটি ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওরা।
অবিরাম বকর বকর করছে রাবেয়া। মনে হচ্ছে ওর শরীরের সবগুলো স্নায়ু যেন উত্তেজিত হয়ে উঠেছে। রাবেয়া জানালো, স্ত্রীকে ফেলে এসেছে প্যারিসে। যেদিন থেকে বাইরের সাথে এই শহরের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেদিনই ও একটা টেলিগ্রাম পাঠিয়েছিল ওকে। তখন ওর ধারণা ছিল শহরের এই অবস্থা খুবই সাময়িক, কিন্তু পরের দিনই ঘুম থেকে জেগে ওঠার পর ওর মনে হলো এই বিপর্যস্ত অবস্থা কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং তখনই ও শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। ওর পেশাগত মর্যাদার সুবাদে ওপরতলায় এখানে ওখানে সাড়া দিয়ে প্রিফেক্টের অফিসে একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার লাভে সক্ষম হয়েও রাবেয়া ভদ্রলোককে বুঝিয়ে বলে, ওরাও এর উপস্থিতি সম্পূর্ণ আকস্মিক ব্যাপার। এই শহরের সঙ্গে কোনো ব্যাপারেই ওর কোনো যোগসূত্র নেই। এ অবস্থায় নিশ্চয়ই ও শহর ছেড়ে বাইরে যাবার অনুমতি পাওয়ার আশা করতে পারে। ভদ্রলোক উত্তরে রাবেয়াকে জানান, যদিও তিনি ওর অবস্থা বুঝতে পেরেছেন এবং ওর জন্য যথেষ্ট সহানুভূতি বোধ করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আইনের কোনো রকম ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা তার নেই। শেষে তিনি রাবেয়াকে এই বলে সান্ত্বনা দেন যে, যেহেতু ও একজন সাংবাদিক, তাই ওর লেখার উপযোগী চমৎকার চমৎকার উপকরণ ও এখন ওরাওয়ে পেতে পারে। এরপর দার্শনিকের মন্তব্য করেছিল যে, পৃথিবীতে এমন কিছু কখনো ঘটে না যার কোনো শুভ দিক নেই। ইতিমধ্যে শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গিয়েছিল ওরা। ভেবে দেখুন তো ডাক্তার সাহেব, কি রকম মূর্খের মতো কথাবার্তা বলে এরা। কিছুতেই বুঝতে চায় না শুধুমাত্র সংবাদপত্রে নিবন্ধ লেখার জন্য পৃথিবীতে আমার জন্ম হয়নি, বরং একজন নারীকে ভালোবাসবো, তাকে নিয়ে একসঙ্গে বাস করব, এজন্যই আমি জন্মেছি। সেটাই তো সঙ্গত, তাই না? রিও অত্যন্ত সতর্কতার সাথে জবাব দিল যে, আপনি যে সব কথা বলছেন তার মধ্যে ভেবে দেখাবার মতো নিশ্চয়ই কিছু থাকতে পারে। শহরের প্রধান বুলভার্দে সবসময় যেমন জনসমাগম দেখা যায়, আজ তার কিছুই চোখে পড়ল না। রিও ভাবল, র্যাপসডগ ব্যুরো থেকে সর্বশেষ যে ঘোষণাটি দেওয়া হয়েছে এটা হয়তো তারই ফল। মৃত্যুর সংখ্যা ঘোষণার দিনটাতেই সবাই কেমন যেন সন্ত্রস্ত থাকে। 24 ঘন্টা পার হয়ে যাবার পর শহরের অধিবাসীরা আবার সহজ এবং আশান্বিত বোধ করতে শুরু করে। সত্যি কথা বলতে কি, আমাদের পরিচয় খুবই অল্প দিনের। রাবেয়া আবার কথা আরম্ভ করে দিল, কিন্তু আপনাকে আমার খুব ভালো লেগে গিয়েছে। কোনো সাড়া শব্দ দিল না রিও। বুঝেছি, আপনি খুব বিরক্ত বোধ করছেন। সত্যি আমি দুঃখিত। আমি শুধু জানতে এসেছিলাম এই অক্ষিপ্ত রোগটা আমার দেহে সংক্রমিত হয়নি। এই বলে আপনি আমাকে একটা সার্টিফিকেট দিতে পারেন কি? তাতে আমার যাওয়ার ব্যাপারটা একটু সহজ হতো। মাথা নাড়ল রিও। ঠিক সেই মুহূর্তেই একটা বাচ্চা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে ওর পায়ের উপর ধাক্কা খেয়ে পড়ে গেল মাটিতে। ও উবু হয়ে ছেলেটাকে তুলে দাঁড় করিয়ে দিল রাস্তার ওপর। হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছালো প্যালেস দিয়ে আর্মসের কাছে। শাখা প্রশাখা এলিয়ে দিয়ে স্ট্যাচু অফ রিপাবলিকের চারপাশে দাঁড়িয়ে আছে সুধর উইলো আর ডুমুর গাছের সারি। রাবেয়ার চেহারার মধ্যে কেমন যেন একটা অপ্রসন্ন এবং কঠিন একগুঁয়ে ভাব ফুটে উঠল। আমি আপনার অবস্থা বুঝিনি, এমন সন্দেহ করবেন না, বলল রিও। কিন্তু আপনি যে যুক্তিগুলো দেখাতে চাইছেন সেগুলো শেষ পর্যন্ত টেকে না শক্ত। আমি যদি আপনাকে সার্টিফিকেট দেই তাতেও আপনার কোনো লাভ হবে না। কেন বলুন তো? কারণ এই শহরে আরো হাজার হাজার লোক রয়েছে যাদের অবস্থা আপনারই মতো, কিন্তু তাদের সবাই তো আর শহর ছেড়ে যাবার অনুমতি দেওয়া সম্ভব হয় না। তাদের দেহে প্লেগের জীবাণু সংক্রামিত হয়নি তা জানা সত্ত্বেও তাদের শহর ছেড়ে যাবার অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে আপনি কি মনে করেন? দেখুন, রোগ সংক্রমিত হয়নি এটা জানাই তো তাদের শহর ছেড়ে যাবার অনুমতি দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ নয়। কিন্তু আমি এই শহরের অধিবাসী নই। তাহলে? দুঃখের সাথে জানাচ্ছি, এখন থেকে নিজেকে আপনার এই শহরের একজন বলেই মনে করতে হবে। এবার গলার স্বর একটু চড়িয়ে দিল রাবেয়া। গোল্লাই যাক, কিন্তু ডাক্তার আপনি কি বোঝেন না, এটা মানুষের সাধারণ অনুভূতির ব্যাপার। বিচ্ছেদের যন্ত্রণা কি আপনি অনুভব করেন না? বেশ কিছুক্ষণ পর চুপ করে রইল রিও। তারপর বলল, আমি সবকিছুই অনুভব করি। আমি চাই সবাই আপনজনদের সঙ্গে মিলিত হবার সুযোগ পাক। কিন্তু আইন আইনই। শহরে প্লেগ দেখা গিয়েছে, তাই এক্ষেত্রে আইন অনুযায়ী আমার যা কর্তব্য আমাকে তাই করতে হবে। না না, আমার মনে হচ্ছে আপনি কিছুই বোঝেন না, তিক্ততার সঙ্গে বলল রাবেয়া। কারণ আপনি যেসব কথা বলছেন সেগুলো যুক্তির কথা, বুদ্ধি বিবেচনার কথা, হৃদয়ের কথা নয়। আপনি বাস আপনি বাস করেন বাস্তবের সঙ্গে, সম্পর্কহীন এক কল্পনার রাজ্যে।
স্ট্যাচু অফ রিপাবলিকের দিকে চোখ তুলে রিও বলল, আমি বাস্তব নিয়ে কথা বলছি। র্যাবেয়া ওর টাই সোজা করতে করতে বলল, অর্থাৎ আপনার কাছ থেকে কোনো সাহায্যের আশা করা আমার উচিত হবে না, এই তো? কিন্তু জেনে রাখুন, এ শহর ছেড়ে আমি যাবই। রিও আবারও বলল, আমি সব জানি এবং বুঝি, কিন্তু আমার করার কিছুই নেই এখানে। মাফ করবেন মশাই, শুনেছি এটাই আপনার কাজ। র্যাবেয়ার গলার স্বর আবার চড়ল। শুনেছি যে নির্দেশ জারি করা হয়েছে তার খসড়া আপনারই দেওয়া। ভেবেছিলাম যে আইন তৈরি করতে আপনি সাহায্য করছেন, অন্তত একটা বিশেষ ক্ষেত্রে তা ভঙ্গ করার ব্যাপারে আপনার কাছ থেকে কিছুটা সাহায্য পাবো। কিন্তু আমার কথার কোনো গুরুত্বই দিলেন না আপনি। বিচ্ছেদের বেদনা যে কি তা অনুভব করার কোনো চেষ্টাই করছেন না আপনি। রিও স্বীকার করল, র্যাবেয়ার অভিযোগ কিছুটা সত্য, তবে এসব কথা চিন্তা না করাই ও এখন শ্রেয় বলে মনে করে। ঝাঁঝালো কণ্ঠে র্যাবেয়া বলল, এরপর নিশ্চয়ই জনসাধারণের বৃহত্তর স্বার্থের দৃষ্টান্ত দেবেন, কিন্তু জনসাধারণের কল্যাণ আমাদের সবার কল্যাণের যোগফল। এতক্ষণ পর হঠাৎ যেন একটা স্বপ্নের ভেতর থেকে জেগে উঠল রিও। বেশ বেশ, একটু হাঁটুন দেখি। কথাটা ঠিকই, কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু ভাববার ব্যাপার আছে, বলল ও। কিন্তু আপনি রাগ করছেন কেন? আপনি এই শহর থেকে মুক্তি পেলে আমি অত্যন্ত খুশি হব, তবে সরকারি দায়িত্বের খাতিরে অনেক জিনিস আমি করে উঠতে পারছি না। মাথা ঝাঁকিয়ে র্যাবেয়া বলল, ধন্যবাদ। আসলে এতটা বিরক্তি দেখানো আমার ভুল হয়েছে। আপনার অনেক সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না। আপনার পরিকল্পনার কাজ কেমন চলছে? আপনাকে সাহায্য করতে পারলাম না, আশা করি কিছু মনে করবেন না। তবে আমার বিশ্বাস এমন কিছু ব্যাপার আছে যেখানে আমরা দুজনে একমত হতে পারবো। হঠাৎ কেমন যেন অপ্রতিভ হয়ে পড়ল র্যাবেয়া। কিছুক্ষণ নীরব থেকে বলল, হ্যাঁ, আমারও সেই রকমই মনে হয়। এরপর মাথার টুপিটা টেনে চোখের উপর নামিয়ে দিয়ে দ্রুত পায়ে রাস্তার পাশে চলে গেল। রিও দেখল যে হোটেলে জাতারিও থাকে সেটাতেই ঢুকলো ও। মাথাটা সামান্য একটু নড়ল রিওর। মনের ভেতর জেগে উঠল প্রশ্ন, নিজের সুখভোগের অধিকার থেকে বঞ্চিত হতে অস্বীকার করে ঠিকই করেছে র্যাবেয়া, কিন্তু ও যে রিওকে দোষারোপ করেছে অবাস্তব চিন্তার মানুষ বলে, এটি কি ঠিক? শহরে প্লেগ এখন নিয়মিতভাবে তার পেট ভর্তি করে স্ফীত হচ্ছে। তার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে সপ্তাহে 500। ওকে দিনের পর দিন খাটতে হচ্ছে হাসপাতালে। এটি কি অবাস্তব? একটা অস্থায়ী হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে ওকে। হাসপাতালটা সব দায়িত্ব ওর। এরকম 3টে হাসপাতাল আছে ওর তত্ত্বাবধানে। এটি কি খুব সহজ দায়িত্ব? হাসপাতালের একটা ঘর সুন্দর করে গুছিয়ে যন্ত্রপাতি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে রিওকে। ঘরের মেঝেটা সম্পূর্ণ ঝেড়ে মুছে পানি আর ক্রিস্টালিক অ্যাসিড দিয়ে বানানো হয়েছে একটা ছোট্ট হ্রদ। ওই হ্রদের মাঝখানে ইট দিয়ে সাজারে তৈরি করা হয়েছে ক্ষুদ্র একটি দ্বীপ। রোগী হাসপাতালে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে তোলা হয় ওই দ্বীপের ওপর। তার পরনের কাপড়ে দ্রুত ছড়িয়ে নিয়ে ডুবিয়ে দেওয়া হয় চারপাশের রোগ জীবাণুনাশক পানির মধ্যে। তারপর রোগীর দেহ পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে হাসপাতালের পোশাক পরিয়ে রিওর কাছে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। সেখান থেকে তাকে পৌঁছে দেওয়া হয় তার নির্দিষ্ট ওয়ার্ডে। রোগীকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে সব কাজ নিজে তদারক করে রিও। সিরাম ইনজেকশন দিয়ে দেহের স্ফীতিগুলো চিরে চিরে তা থেকে পুঁজ বের করে। রোগীর সংখ্যা গুণে মিলিয়ে নেয় ও, এবং বিকেলে আবার আসে তাদের অবস্থা দেখার জন্য। রাত নামতে না নামতেই বেরিয়ে পড়ে বাসায় বাসায় রোগী দেখতে। রোগী পরীক্ষার পর যদি দেখা যায় তার রোগ সংক্রামিত হয়েছে, তাহলে তক্ষুনি তাকে পাঠানো হয় হাসপাতালে। এরপর শুরু হয় রোগীর পরিবারের ধস্তাধস্তির পালা, কেননা সবাই জানে রোগী একবার হাসপাতালে গেলে তার মৃত্যু না হওয়া পর্যন্ত কেউই তার মুখ দেখতে পাবে না। একটু দয়া মায়া তো আপনার কাছ থেকে আশা করতে পারি ডাক্তার, এই বলে অনুনয় করে রোগীর মারা। কিন্তু এতে কোনো কাজ হয় না, যদিও করুণা সে অবশ্যই বোধ করে। হাসপাতালে টেলিফোন ছাড়া কোনো উপায় থাকে না ওর। এরপর শব্দ শোনা যায় অ্যাম্বুলেন্সের। প্রথম প্রথম অ্যাম্বুলেন্সের শব্দ পেলে প্রতিবেশীরা জানালা খুলে চেয়ে চেয়ে দেখত, কিন্তু ইদানিং ওই শব্দ শুনতে পেলেই দ্রুত জানালা বন্ধ করে দেয় সবাই। তারপর শুরু হয় রোগীকে নিয়ে বিরোধ, অশ্রুবর্ষণ আর কাকুতি মিনতির পালা। কিন্তু শেষ পর্যন্ত রোগীকে যেতেই হয় হাসপাতালে। তারপর বিদায় নেয় রিও। প্রথম দিকে হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য টেলিফোন করে দিয়েই অন্য রোগী দেখার জন্য বেরিয়ে পড়তো ও। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতো না। এতে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠছিল। ও চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রোগীর আত্মীয়স্বজনরা তালা লাগিয়ে বন্ধ করে দিত বাড়ির দরজা, যেন অ্যাম্বুলেন্স এসে রোগীকে নিয়ে যেতে না পারে। তারপর শুরু হতো দরজার ওপর প্রবল আঘাত, কান্নাকাটি, পুলিশের আগমন এবং শেষে সৈনিকের আবির্ভাব।
সব রকমের বাধা তছনছ করে রোগীকে জোর করে নিয়ে যাওয়া হতো হাসপাতালে। এখন প্রত্যেক ডাক্তারের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসাবে একজন পুলিশ অফিসারও রোগীর বাসায় আসছে। ফলে এখন আর অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে হয় না রিওকে। একজনকেই দেখেই অন্য রোগীর বাসায় চলে যায় ও। এভাবে কেটে গেল একটার পর একটা অবসাদময় সপ্তাহ। পার হলো সন্ধ্যার পর সন্ধ্যা। উদ্দেশ্যহীনভাবে জীবন কাটতে লাগলো শহরের অধিবাসীরা। মানুষ বুঝল দয়ামায়া শব্দগুলো অর্থহীন, হৃদয়ের বেদনা প্রকাশ করা নিরর্থক। এক ধরনের নির্লিপ্ততা আচ্ছন্ন করে ফেলল ওদের চেতনাকে।